নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। আমরা আজকে যে অনুষ্ঠান করতে চলেছি, আমরা ছবি নিয়ে কথা বলবো। আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি ইন্ডিপেন্ডেন্ট একজন ফিল্ম মেকার। আমার সঙ্গে রয়েছেন সম্মান রায়। সম্মান, আপনাকে স্বাগত জানাই প্রথমেই। তো সম্মান, আমরা যেটুকুনি জানলাম আর কি 2016 থেকে আপনার জার্নিটা শুরু হয়েছে। এরপর আপনি স্বল্প দৈর্ঘ্যের কিছু সিনেমা বানিয়েছেন এবং আমি সম্প্রতি যেটা দেখলাম যে গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোয়াতে আপনার একটা সিনেমা সেখানে গিয়েছে এবং সেটা দেখানো হয়েছে। একজন বাঙালি পরিচালক হিসেবে এটা অবশ্যই একটা গর্বের বিষয়। এটা এখনো রিলিজ করেনি যদিও। তো এই যে হঠাৎ করে মানে 2016-তে যখন আপনি আইটি সেক্টরে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে এই সিনেমার প্রতি ঝোঁকটা কেন তৈরি হলো? আইটি সেক্টরে যাওয়ার আগে থেকেই সিনেমার প্রতি আমার একটা কৌতূহল ছিল, একটা ভালো লাগা ছিল। কিন্তু সেই সময় সোশ্যাল মিডিয়ার এত প্রভাব ছিল না আমাদের দৈনন্দিন জীবনে, এবং আমরা এত বেশি ওয়াকিবহল ছিলাম না যে এই মিডিয়া অথবা সিনেমা এই ধরনের প্রফেশনে কিভাবে আসতে হয়। তো গতানুগতিক যেই পড়াশোনা, প্রচলিত যেই পড়াশোনা, সেটাই আমি করেছিলাম। এবং তারপর সেখান থেকে মানে সব থেকে স্বাভাবিক ব্যাপারটাই ছিল আইটি সেক্টরে যাওয়া, কারণ ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমি, এবং আইটি সেক্টরই সব থেকে বেশি এমপ্লয়মেন্ট ইঞ্জিনিয়ারিং এর হয়। তো অত কিছু না ভেবেই আমি একটা মানে ফ্লোতেই আইটি সেক্টরে চলে গিয়েছিলাম। কিন্তু তারপরে একটা প্রফেশনাল লাইফে ঢুকে সেখানে কাজকর্ম করতে করতে আমি বুঝি যে অ্যাকচুয়ালি আমার ভালো লাগাটা কোন দিকে। হ্যাঁ, তো তখন এই ডিসিশনটা নিই যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে চেষ্টা করব। এই যে কেরিয়ার শুরু করা, এইভাবে আকর্ষণ, মানে সিনেমার প্রতি একটা ঝোঁক, তো এই সব মিলিয়ে মানে এখন যে সিনেমাগুলো বানানো হয়, ধরো আমি বলছি যে আমরা সত্যজিৎ রায়, মৃণাল সেনের সময় একটা ধারার সিনেমা দেখতাম, তারপরে আমরা তরুণ মজুমদার তার সিনেমা দেখেছি, এবং এখন আমরা কৌশিক গাঙ্গুলি এবং আমরা যদি বলি সৃজিত মুখার্জি তার সিনেমা দেখি। তাহলে এই যে পরিবর্তনটা, কারণ তখন তো যেরকম ধরনের সিনেমা হতো বা যে ধাঁচের সিনেমা হতো, যে রসায়ন থাকতো সেই গল্পের মধ্যে, তো এখন তো সেই রসায়ন অনেকটা পরিবর্তন হয়েছে। তো এখনকার সিনেমাগুলো কতটা টানে তোমাকে, বা আগেকার সিনেমাকে কি তুমি, আগেকার ছবির রসায়নকে কি তুমি মিস করো, বা কোথাও কোনো ঘাটতি লাগে বা ভালো লাগে পরিবর্তনটা? প্রযুক্তিগত দিক থেকে পরিবর্তন অবশ্যই হয়েছে, কিন্তু গল্প বলার জায়গা থেকে এখনো অনেক ছবি হয় যেগুলো আগেকার ছবির মতোই দেখতে ভালো লাগে। সেই গল্পের মধ্যে একটা বুনট থাকে, ভালো সেখানে অভিনয় হয়, এবং টেকনিক্যাল জায়গা থেকেও সেই ছবিগুলো ভালো হয়। এবার সেই ধরনের ছবির কতটা দর্শক রয়েছে তার উপরে ভিত্তি করে সেই ছবিগুলো কতটা তৈরি হয় সেটা আমরা আর কি দেখতে পাই আর কি। কিন্তু এরকমভাবে হয়তো বলাটা ঠিক হবে না যে শুধু একমাত্র সত্যজিৎ রায়, মৃণাল সেনের সময় ভালো ছবি তৈরি হতো। সেই সময় হয়তো আরও অনেক ছবি তৈরি হতো যেগুলো নিয়ে এখন আলোচনা হয় না, শুধু তাদের ছবিগুলোকেই আমরা মনে রেখেছি। সেরকমই এই যুগেও অনেকেই আছেন যারা হয়তো ভালো ছবি করেন, ভালো ছবি করতে চান, হয়তো সবসময় সুযোগ পান না, হয়তো দর্শকের যে এক্সপেকটেশন ছবি থেকে সেটা কিছুটা পরিবর্তন হয়েছে। সব মিলিয়ে হয়তো ওই ধরনের ছবির সংখ্যাটা একটু কমে গেছে, কিন্তু এখনও আমার মনে হয় কৌশিক গাঙ্গুলি হোক বা সৃজিত মুখোপাধ্যায় হোক বা সম্প্রতিকালে অভিনন্দন ব্যানার্জি বলে একজন পরিচালক, তার একটি ছবি মানিকবাবুর মেঘ মুক্তি পেয়েছে, সেটিও খুবই ভালো একটি ছবি। সুতরাং এখনো হচ্ছে, এখনো ভালো ছবি বাংলা তৈরি হচ্ছে। এবং সম্প্রতি অঞ্জন দত্তের সিনেমাও আমরা দেখেছি। তো নিজের ছবি করতে গিয়ে মানে তাদের ছবি তুমি দেখেছো বা এখনকার সিনেমা তুমি দেখছো, যারা যারা পরিচালক রয়েছেন, তো নিজের ছবি করতে গিয়ে এর মধ্যে কি কোথাও মিল খুঁজে পাও, বা কোন কোন জিনিসগুলো তোমার মনে পড়ে, বা কোন কোন বিষয়গুলোকে তুমি কাজে লাগাও? না, আমি নিজের ছবি তৈরি করতে গিয়ে সেখানে কারোর থেকে যদি আমার একটা মানে প্রভাব চলে আসে, সেটা আমি যে নিজে খুব কনসিয়াসলি বুঝতে পারি তা নয়, কিন্তু আমি বলতে পারি কাদের ছবি আমার ভালো লাগে। সৃজিত মুখার্জির কিছু ছবি শুরুর দিকের, সেগুলো আমার খুব ভালো লাগে। কৌশিক গাঙ্গুলির নগর কীর্তন, শব্দ, এই ছবিগুলি আমার ভালো লাগে। আদিত্য বিক্রম সেনগুপ্তর ছবি ভালো লাগে। অঞ্জন দত্তর চলো লেটস গো, ম্যাডলি বাঙালি,
সেই ছবিগুলো আমার ভালো লাগে। এবং অবশ্যই সত্যজিৎ রায়ের ছবি দেখে বড় হয়েছি এবং সেখান থেকে সাবকনসিয়াসলি কি কি নিয়েছি সেটা আমার পক্ষে বোঝাটা একটু ডিফিকাল্ট, কিন্তু কোনো না কোনো প্রভাব তো নিশ্চয়ই রয়েছে। তুমি ভূতের গল্প পড়তে খুব ভালোবাসতে, মানে ছোটবেলায় এরকমও অনেক দিন গেছে যখন তুমি বাড়িতে বন্ধুরা তোমাকে ডাকতে আসতো এবং সে সময় তুমি বাড়ির লোককে বলতে যে যদি কেউ আমার বন্ধুরা ডাকতে আসে তাদের বলে দাও আমি বাড়িতে নেই। তো ভূতের গল্প তোমার ছোটবেলা থেকে ভালো লাগতো এবং তারপরে কিন্তু তোমার একটা লেখা 8 ডজন ভৌতিক গল্প সেটাও কিন্তু মানে দেখা গেছে যে তুমি প্রকাশ পেয়েছে। তো এই যে ভৌতিক মানে ভূতের একটা বিষয় নিয়ে আকর্ষণ, মানে আমাদের ছেলেবেলার প্রত্যেকেরই থাকে যে ভূতের গল্প শোনার মধ্যে একটা যে রোমাঞ্চকর ব্যাপার আছে, তোমার কেন হঠাৎ করে মানে এই ভূতের গল্প নিয়ে লেখার বা মানে ছোটবেলা থেকে অবশ্যই একটা ভালো লাগা তৈরি ছিলই, তো শেষমেশ তুমি একটা গল্প লিখেই ফেললে, এটা কিভাবে সম্ভব হলো? গল্প মানে অনেকগুলো ছোট গল্পের একটা সংকলন আমার বইটি 8 ডজন ভৌতিক গল্প। আচ্ছা, লেখার পিছনে উদ্দেশ্য আলাদা করে কিছু নেই। ছোটবেলা থেকে যেহেতু এই ধরনের গল্প পড়ে আমি বড় হয়েছি, এখন আমি একটা এই ধরনের গল্পের মানে নতুন নতুন লেখা উঠে আসছে সেটা যে খুব দেখতে পাই তা নয়, অবশ্যই আসছে এবং বিভিন্ন রকম পডকাস্ট এবং বিভিন্ন রকম রেডিও শোজের মাধ্যমেও ভূতের গল্প ভৌতিক গল্প উঠে আসছে। এবং আমি নিজেও একটা আমার যে চিন্তা ভাবনা বা আমার যে কল্পনা সেটারও একটা বহিঃপ্রকাশ করার একটা ভেতরে কোথাও নিশ্চয়ই ইচ্ছে রয়েছে, সেই জন্যই শিল্প মাধ্যমে আসা। তো সেই জন্যই সেই ছোটবেলার স্মৃতিগুলোকে, সেই গল্প পড়ার যে অনুভূতিগুলো, সেই রোমাঞ্চগুলো, সেগুলোকে কোথাও কাজে লাগিয়ে নিজের একটা গল্প বলার ধরনকে কাজে লাগিয়ে কতগুলো ছোট গল্প একসঙ্গে করে একটা সংকলন হিসেবে আর কি এই বইটি প্রকাশ করেছি আমরা। মূলত এই গল্পগুলো কিশোর কিশোরীদের উদ্দেশ্য করে আর কি লেখা। তো আশা করছি পরবর্তী প্রজন্মের যারা কিশোর কিশোরী আছেন তারা এই বইটি পড়বেন বা তাদের ভালো লাগবে, তারা জানাবেন। এই ভূতের গল্পের যে একটা আমাদের মানে সংস্কৃতি রয়েছে সেটা আর কি যেন এগিয়ে যায়। এই ভূতের গল্প নিয়ে কোনো স্বল্প দৈর্ঘ্যের সিনেমা কি করেছেন বা করার কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, পরিকল্পনা তো আরও আছে, কিন্তু হ্যাঁ এই সাম্প্রতিকই আমি একটি ছবি শ্যুট করলাম স্বল্প দৈর্ঘ্যের, যেটি কিছুটা এই ভৌতিক যে ঘরানা সেই ঘরানার একটা ছাপ তার মধ্যে রয়েছে। এবং যেই ছবিটির কথা আপনি শুরুতে বললেন দি এক্সাইল বলে, সেটি একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং সেখানেও কিন্তু এই বাংলার গ্রামের ভৌতিক গল্পের যে একটা রস বা একটা স্বাদ সেটা কিন্তু রয়েছে তার মধ্যে। এবং একটা জিনিস আমি ছোট্ট করে একটু বলি, বর্ধমানের কোনো মানে ব্যাপার কি রয়েছে সেই বিষয়টা? বর্ধমানের গ্রামেই আমরা শুট করেছি, বর্ধমানের রায়না অঞ্চলের দুটি গ্রামেই আমরা ছবিটি শুট করেছি, তার প্রেক্ষাপটও বর্ধমান জুড়েই। এবং যদিও আমরা ছবিটি 2023-এ শুট করেছি, কিন্তু গল্পটা হচ্ছে 1960-এর দশকের গল্প। সুতরাং আরেকটা জিনিস যেটা আমরা আমার মনে হয় আমি খুব মিস করি বাংলা ছবিতে, সেটা হচ্ছে যে পিরিয়ড ছবি আর কি, মানে পুরনো সময়ের ছবি। এবং বাংলায় এখনো বিভিন্ন জায়গায় গেলে, বিভিন্ন গ্রামে গেলে হয়তো সেই 70-এর দশক 60-এর দশকের কিন্তু আমরা যে ফ্লেভারটা সেটা পাই, সেরকমই একটা জায়গা, সেরকমই কয়েকটা গ্রামে আমরা এই ছবিটি শ্যুট করেছি। এবং এটি গত বছর গোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের যে কম্পিটিশন বিভাগ সেখানে দেখানো হয়নি, ফিল্ম বাজার বলে তার সংলগ্ন একটি বিভাগ রয়েছে, সেইখানে এই ছবিটি ছিল এবং সেখানে একটি পুরস্কার ছবিটি পায়। আরো এগিয়ে চলো সম্মান, এটা তো বলার অবশ্যই। এবং সম্মান আরো একটা বিষয়, মানে তুমি তো অ্যাড ফিল্ম নিয়ে কাজ করেছো, করি এখনো করো। তো আমরা যদি একটু পুরোনো দিনের দিকে তাকাই তখন আমরা দেখতে পাবো সেই নির্মার অ্যাড, আমরা ভিক্সের অ্যাডের দিকে যদি যাই, আমরা ডেয়ারি মিল্কের অ্যাডের কথা যদি মনে করি, বিভিন্ন রকম অ্যাড, সেগুলো কিন্তু আমাদের মনে এখনো রয়ে গেছে। সেই যে টিউনটা, সেই যে কথাটা, মানে ওই একটা শব্দ বা দুটো শব্দের যে মানে হ্যাঁ একদমই, সেগুলো কিন্তু আমাদের খুব মনে এখনো চিরস্থায়ী হয়ে আছে। আমরা কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে, মানে এই অ্যাড যে কাজগুলো হচ্ছে, সেগুলো কিন্তু খুব একটা মানে আমাদের মনে রাখার মতো সেভাবে হচ্ছে না। তো সেই পরিবর্তনটা কোথায়, মানে কোথায়, মানে যার জন্য মানুষের মনে সেটা মানে রেখাপাত করছে না, সমস্যাটা কোথায়? আমার মনে হয় এটা দুটো দিক রয়েছে। এক হচ্ছে
আমরা ছোটবেলায় যেই বিজ্ঞাপনগুলো দেখে বড় হয়েছি সেগুলো দেখার একটাই মাধ্যম ছিল, সেটা হচ্ছে টেলিভিশন। এবং যখন আমরা ছোট ছিলাম তখন টেলিভিশন চ্যানেলও কিন্তু অনেক সীমিত ছিল। তো কতগুলোই বিজ্ঞাপন বারবার বারবার দেখানো হতো। তো আমাদের মনে থেকে যাওয়ার কিন্তু সেটা একটা কারণ যে ওই একই বিজ্ঞাপন আমরা অনেক অনেকবার দেখেছি। এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার ফলে ফেসবুক, ইউটিউব, প্রত্যেকটা জায়গাতেই আমরা বিভিন্ন ভিডিও দেখার সময় বা তার আগে বিজ্ঞাপন দেখতে পাই। তো এত সংখ্যক বিজ্ঞাপন যে আমরা দেখছি, তত বিজ্ঞাপন কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম না। সুতরাং যেহেতু সংখ্যাটা অনেক বেড়ে গেছে, আমাদের হয়তো মনে রাখার ক্ষমতাটাও কিছুটা মানে কমে গেছে আর কি। এটা যেমন একটা দিক, আরেকটা দিকও আমার মনে হয় রয়েছে, সেটা হচ্ছে যে আগেকার দিনে হয়তো এত ব্যাপক সংখ্যক বিজ্ঞাপন তৈরিও হতো না। সুতরাং এক একটা বিজ্ঞাপনের পিছনে সময়ে যারা আর কি নির্মাতা তারা বিজ্ঞাপনের পেছনে যে একটা গল্প থাকতো, সেই গল্পটা কি এখন মিস কোথাও গিয়ে? গল্প এখনো রয়েছে। আমি বলতে চাই যে তখন হয়তো গল্পটা তৈরির পিছনে যতটা সময় দেওয়া যেত, এখন হয়তো যেহেতু বিজ্ঞাপনের সংখ্যা বেড়েছে, একই সময়ের মধ্যে একাধিক বিজ্ঞাপনে কাজ করতে হচ্ছে, তাহলে হয়তো তার ফলে হয়তো একটা গল্পের পিছনে যতটা সময় দেওয়া দরকার সেটা হয়তো যারা নির্মাতা তারা দিতে পারছেন না। সেক্ষেত্রেও হয়তো একটা মানে তার যে আবেদন, সেখানে একটা সেটার একটা আমরা হয়তো আবেদনটা একটু কমে যাচ্ছে, সেটাও একটা কারণ হতে পারে। এই দুটো মিলিয়েই আমার মনে হয় এখনকার যে বিজ্ঞাপন, তার মধ্যে অনেকগুলোই যদি আমরা দেখি মনে রাখার মতো বিজ্ঞাপন আছে। কিন্তু তুমি তো অ্যাড ফিল্ম নিয়ে কাজ করছো, সেখানে তুমি যে পরিবর্তনের কথাটা বললে যে এখন অনেক শো এসেছে, এখন অনেক টিভি চ্যানেল এসেছে এবং অনেক অ্যাডের সংখ্যাও বেড়েছে, যার ফলে মানে মানুষের মনে কোথাও গিয়ে রেখাপাত করার মতো কোনো অ্যাড এই মুহূর্তে হচ্ছে না। এটা একটা বড় কারণ হতে পারে, কারণ তুমি যেহেতু এটা নিয়ে কাজ করছো। তো তোমার মানে কাজ করতে গিয়ে কোন কোন অভিজ্ঞতা হচ্ছে, মানে তুমি কি মনে করছো যে কোথায় গিয়ে আরো বেশি মানে গল্প বানালে হয়তো, মানে অ্যাডের মধ্যে যে গল্পটা থাকতো সেই গল্পটা আরো বেশি মানে সাজানো হলে হয়তো কি মানুষের মনে সেটা চিরস্থায়ী হতে পারে, মানুষ মনে রাখবে? হ্যাঁ, গল্প বলার ক্ষেত্রে শুধুমাত্র মানে বিজ্ঞাপনই নয়, ইভেন ছবির ক্ষেত্রে আমি বলবো, যেটা আপনি বললেন এর আগেও, যে হয়তো 60-এর দশকে, 70-এর দশকের, 80-, 90-এর দশকের অনেক ছবি আমাদের মনে থেকে যায়। কিন্তু এখন যে ছবিগুলো বেরোয় তার মধ্যে কটা ছবি আমাদের মনে থেকে যায়, মানে হয়তো আমরা গত 10 বছরে আমাদের ভালো লাগার ছবি কতগুলো বেরিয়েছে বললে মানে হাতে গুনে হয়তো সেই সংখ্যাটা বলতে পারবো, কিন্তু কতগুলো ছবি মুক্তি পেয়েছে সেটা দেখলে আমরা দেখতে পারবো যে অনুপাতে সেই সংখ্যাটা অনেকটাই কম। তো অ্যাড ফিল্মের ক্ষেত্রেও তাই, যে মানুষের মনে রাখার বা এত ইনফরমেশন চারিদিক থেকে আসছে যে মানুষের মনে দাগ কাটতে পারার যে বৈশিষ্ট্য, সেটা খুব কম জিনিসের মধ্যে থাকছে। কারণ মানুষের মনই প্রস্তুত নয় কোনো একটা জিনিসকে বেশিক্ষণ বা বেশি দিন মনে রাখার জন্য। তার মধ্যেও যেগুলো দাগ কেটে যাচ্ছে সেগুলো নিশ্চয়ই খুবই উচ্চমানের। তো এটা একটা দিক আমার মনে হয়। এবং মানে গল্প বলার ক্ষেত্রেও আমার মনে হয় যে আগে হয়তো যত বেশি মানুষের দৈনন্দিন জীবন, বা আমি বলবো যে সব শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনের সাথে যারা নির্মাতা বা যারা লেখক তারা যুক্ত ছিলেন, এখন জীবনযাত্রাটা অনেকটা কসমোপলিটন হয়ে যাওয়ার ফলে হয়তো একটা মানে কানেকশনের অভাবও অনেক সময় তৈরি হচ্ছে, যে কয়েকটা জিনিস হয়তো কিছু বিশেষ শ্রেণীর লোককেই সেটা আর কি আকর্ষণ করছে, সব শ্রেণীর লোককে করতে পারছে না, তাই জনপ্রিয়তা। একটা বিজ্ঞাপনের মধ্যে দিয়ে তো মানুষ নিজের জীবনটাকেও দেখতে পায়, মানে এরকম একটা বিষয় আর কি। তো সমান ডকুমেন্টারি ফিল্ম এখন তো প্রচুর হচ্ছে, তো সেরকম কি কিছু তুমি কাজ করেছো সেই নিয়ে? এখনো অবধি আমি করিনি, কিন্তু আমার ডকুমেন্টারি ফিল্ম নিয়ে কাজ করার ইচ্ছে রয়েছে। কারণ এখন ভারত থেকে প্রচুর ডকুমেন্টারি ছবি বিদেশের আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে, ইভেন অস্কারেও মানে প্রাইজও পাচ্ছে, নমিনেটেডও হচ্ছে। তো ডকুমেন্টারি নিয়ে ভারত থেকে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। তো আমারও ইচ্ছে আছে আগামী দিনে কাজ করার। সমান আরও একটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, এই যে আইটি সেক্টর থেকে তুমি ছবি বানাতে এলে এবং তারপর তুমি ছবি বানাচ্ছ, বিভিন্ন রকম অভিজ্ঞতা হচ্ছে, তোমার কি মনে হচ্ছে মানে এই যে সিনেমা জগৎটা বা এই গ্ল্যামার জগৎ বলা যেতে পারে, সেই গ্ল্যামার জগতের সঙ্গে তুমি নিজেকে কতটা খাপ খাওয়াতে পেরেছো? সত্যি কথা বলতে আমি খুব একটা গ্ল্যামার জগতের পার্ট নই, কারণ আমি যাই ছবি করেছি, এই বারবার যে ইন্ডিপেন্ডেন্ট ছবির কথাটা উঠে আসছে, আমি কিন্তু আমার যাই এখন অবধি চলচ্চিত্রের কাজ করেছি সবই
স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টভাবেই করেছি। কোনো বড় প্রোডাকশন হাউস, প্রযোজনা সংস্থার সাথে কিন্তু এখন আমার সেই অর্থে কোনো ছবি করা হয়নি। আমার কিছু ছবি মুক্তি পেয়েছে তাদের কিছু প্ল্যাটফর্মে, কিন্তু তাদের সাথে মিলিতভাবে কোনো ছবি এখনো যেহেতু করিনি, তাই সেই অর্থে গ্ল্যামারের ছোঁয়াটা যে খুব আমার বা তার অভিজ্ঞতাটা যে খুব আমার হয়েছে তা নয়। আমি মানে থিয়েটারের শিল্পী বা হয়তো টেলিভিশনের শিল্পী, মূলত এদের সাথেই কাজ করেছি এখনো অবধি, সুতরাং গ্ল্যামারের বিষয়টা নিয়ে আমি অতটা, তাই জন্য তুমি ইন্ডিপেন্ডেন্ট পরিচালক নিজেকে বলো। আচ্ছা, এই যে আইটি সেক্টরে যখন তুমি কাজ করতে, সেই অভিজ্ঞতা আর আজকে যখন তুমি নিজে এই সিনেমা নিয়ে কাজ করছো, নিজের মতো করে কাজ করছো, সেই আইটি সেক্টরের অভিজ্ঞতাটা কি কোনো রকম ভাবে কাজে লাগছে? অবশ্যই। আমার মনে হয় সেটা কিরকম? জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাই মানে কোনো একটা শিল্প মাধ্যমে যদি নিয়ে কেউ চর্চা করে, জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাই সেখানে কোনো না কোনোভাবে প্রতিফলিত হয়। এবং আইটি সেক্টরে থাকাকালীন আমি কলকাতার বাইরে থাকতাম, মহারাষ্ট্রে থাকতাম, সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তের লোকেদের সাথে একসাথে ওঠা বসা করা, তাদের সাথে সময় কাটানো, তাদের মানে জীবনের প্রতি, সমাজের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেগুলোকে বোঝার চেষ্টা করা, এই প্রত্যেকটা জিনিসই কোনো না কোনোভাবে আমার ছবিতে, আমার ছবির যে মানে রাজনৈতিক মতাদর্শ, সেগুলোতে নিশ্চয়ই কিছু না কিছু প্রতিফলন হয়েছে। আমার পক্ষে সেটা একেবারে মানে পিন পয়েন্ট করে বলাটা কঠিন, কিন্তু আমি নিশ্চিত যে তার একটা প্রতিফলন রয়েছে। আচ্ছা, দ্য এক্সাইল মানে এটা তো মানে কি বলবো, বাঙালি হিসেবে একটা গর্বের জায়গা অবশ্যই, কারণ এটা হয়তো রিলিজ করেনি, কিন্তু গোয়াতে একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেটা দেখানো হয়েছিল, পুরস্কৃত হয়েছে। তো সেই জায়গাতে এক্সাইল নিয়ে তোমার অভিজ্ঞতাটা জানতে চাইবো, মানে গল্পটা জানতে চাইবো, ঠিক কি ছিল সেই গল্পে, এবং কোন কোন চরিত্রায়নে ছিল, কি ভাবে তুমি সেটা ফুটিয়ে তুলতে চেষ্টা করেছো। যেটা প্রথমে বললাম যে আমাদের ছবিটার মধ্যে একটা এই যে ভৌতিক বিষয় রয়েছে, যেটা বাংলা ছবিতে খুব বেশি যে এই ঘরানার ছবি হয়েছে তা নয়। আবার যেই ছবিটা আমরা বানিয়েছি সেটা যে বাংলা ছবিতে যেই ছবিগুলো হয়েছে এই মানে ঘরানার আর কি, তার কোনোটার সাথেই মানে সাদৃশ্য নেই আর কি। একদমই অন্য রকম একটা পরিবেশনা আমরা আর কি করার চেষ্টা করেছি এই ছবিটার মাধ্যমে। এবং বাংলার গ্রাম কেন্দ্রিক যে একটা ভয়ের আবহ তৈরি করা, যেগুলো আমরা অনেক বেশি সাহিত্যে পাই, অনেক বেশি ছোট গল্পে পাই, কিন্তু সিনেমায় হয়তো অতটা পাইনি, তো সেইটাকে একটা সিনেমার মধ্যে নিয়ে আসার চেষ্টা আমরা করেছি। এবং যেহেতু বললাম যে 60-এর দশকের শেষের দিক, 70-এর দশক আসছে এরকম একটা সময়, সেটা বাংলার ইতিহাসে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সময়। সেই সময় নকশাল আন্দোলন হয় এবং বেশ কিছু সামাজিক পরিবর্তন সেই সময় আসছিল, আমাদের সামাজিক রাজনৈতিক পরিবর্তন আমাদের বাংলায় আসছিল। সেইগুলোরও কি প্রতিফলন গ্রাম জীবনের মধ্যে পড়েছিল এবং গ্রামের যে পরিবারগুলো থাকতো তাদের মধ্যে পড়েছিল, এবং তার পাশাপাশি কুসংস্কার, মহিলাদের জীবনযাত্রার একটা দিক তুলে ধরা সেই সময়কার, এই বিষয়গুলো নিয়েই আমাদের ছবিটা আর কি দ্য এক্সাইল তৈরি হয়েছে। এবং ছবিটি যখন মুক্তি পাবে তখন আমার মনে হয় যে আরো বেশি মানে পরিষ্কার করে বলতে পারবো বিষয়গুলো নিয়ে। একদমই, মানে আর একদম শেষ প্রশ্ন, আমরা একেবারে অনুষ্ঠানের শেষে চলে এসেছি, সেটা হচ্ছে যে পরিচালক হিসেবে নিজেকে দেখতে হঠাৎ কেন ইচ্ছে হলো? মানে এটা তো অন্যভাবেও করা যেত, মানে পরিচালক হিসেবে কেন মানে দেখবে তুমি নিজেকে, এটা নিয়ে একটা কৌতূহল রয়েছে, মানে পরিচালক কেন? তার কারণটা হচ্ছে যে ছোটবেলা থেকে, যেটা আপনিও বললেন যে আপনি আমার ফেসবুকে দেখেছেন, যে গল্পের প্রতি, গল্প পড়ার প্রতি, সাহিত্যের প্রতি একটা ছোটবেলা থেকেই আমার ভালো লাগা ছিল। এবং সাহিত্য মিডিয়ামটা একটা মিডিয়াম, একটা মাধ্যম, এবং সিনেমাটাও একটা মাধ্যম, এবং সিনেমাটা এমন একটা মাধ্যম যেটার প্রসার অনেক বেশি আর কি, যেটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছয় এবং অনেক ডিরেক্ট, অনেক সরাসরি মানুষের কাছে সেটা পৌঁছয়। এবং সাহিত্য আমার যেই কারণে ভালো লাগতো, যে একটা নতুন গল্প, একটা নতুন পৃথিবী তৈরি করা, কতগুলো নতুন চরিত্র তৈরি করা। সিনেমায় যদি এই সাহিত্যের এই প্রতিফলনটা দেখতে পাই, তাহলে সেটা একমাত্র পরিচালনা অথবা চিত্রনাট্য লেখার মাধ্যমেই করা যেতে পারে। চিত্রনাট্য লেখা দিয়েও সম্পূর্ণটা করা যায় না, কারণ দৃশ্যায়ন এবং সেখানে
অভিনয় এবং শব্দ কিভাবে ব্যবহার হবে, এই পুরো পৃথিবীটা, একটা সিনেমার ভেতরে যে গল্পটা বলা হচ্ছে সেই গল্পটা পুরো পৃথিবীটা গড়ে ওঠার পিছনে পরিচালকের ভূমিকা সব থেকে বেশি। তো সেই রকমই একটা কাল্পনিক পৃথিবী নির্মাণের যেহেতু ছোটবেলা থেকেই একটা ভালো লাগা ছিল এই বিষয়টার প্রতি, তাই সিনেমা তো পরিচালনার দিকেই ঝোঁকটা বেশি ছিল। একদমই। সমান, অনেক তোমাকে শুভেচ্ছা জানাই, কারণ তুমি এগিয়ে যাও আরো। আমরা নিউজ টাইমের তরফ থেকে তোমাকে অনেক শুভেচ্ছা, শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি, এবং আমাদের স্টুডিওতে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমায়। আমরা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।